দেখাবো বলেছিলাম লামাহাটা থেকে কিভাবে বিনা পাসপোর্টে বিদেশ ভ্রমণ করা যায়। হ্যাঁ, আজ আমরা বিনা পাসপোর্টেই বিদেশ ভ্রমণ করব। আমরা আজ পূর্ব নেপালের রানী কান্নামে যাব। ঘুরে দেখব কান্নামের আশপাশ, দেখানোর চেষ্টা করব সেখানকার 360 ভিউ। গত এপিসোডে বলাই হয়নি আমরা লামাহাটায় কোথায় ছিলাম। আমরা লামাহাটা ইকো পার্ক থেকে 800 মিটার দূরে রাস্তার ওপরে বাইরো স্টে নামে একটি হোমস্টেতে ছিলাম। এই হোমস্টে স্টাফদের ব্যবহার, তাদের রুম সার্ভিস, খাওয়া দাওয়া 100-র মধ্যে 80 দেওয়াই যায়। তাহলে এবার যাওয়া যাক বিনা পাসপোর্টে বিদেশ। আজ লামাহাটা দিয়ে সোজা মিরিক রোড ধরে সুকিয়াপোকরি হয়ে পৌঁছাবো সীমানায়। ভারত নেপাল সীমানায় আজ আমাদের রাত্রিবাস। সেখানেই যাবতীয় লাগেজ রেখে পৌঁছে যাব পশুপতি ফটক। সেখানেই দুই দেশের সীমান্তে থাকা সেনাবাহিনীরা আমাদের পরিচয়পত্র দেখে এন্ট্রি করে নেপালে প্রবেশের অনুমতি দেবে। তবে ভারতের কোনো গাড়ি নেপালে প্রবেশ করাতে গেলে ভান্সার কাটাতে হবে, দিতে হবে নেপালের গাড়ি চালানোর রোড পারমিট। ভারত নেপাল সীমান্তে অর্থাৎ পশুপতি ফটক ক্রস করার সময় ছবি তুলতে মানা করা হলো। সীমান্তে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীরাই মানা করলেন, তাই বর্ডারের ছবি দেখাতে পারলাম না। নেপালের প্রবেশপথে দু জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সমস্ত কাগজ করে নিতে হবে কিছু অর্থের বিনিময়। নেপালে কিন্তু দুই দেশের টাকাই চলে। ভারতীয় টাকা নেপালের মূল্য 1.6, অর্থাৎ ভারতীয় 100 টাকা নেপালে 160 টাকা। ঠিক তেমনই নেপালে যদি কিছু কেনেন আপনি, যার দাম নেপালি টাকায় 160 টাকা, আপনাকে ভারতীয় টাকায় দিলে তা 100 টাকা দিলেই হবে। পশুপতি মার্কেটে সম্পূর্ণ পরিচয়পত্র দেখিয়ে এই মুহূর্তে আমরা নেপাল সীমান্ত দিয়ে আমরা নেপালে প্রবেশ করলাম। আমরা যাব নেপালের পূর্ব নেপালের রানী যাকে বলা হয় কান্যাম আগে যাব আমরা। কান্যামের সেই সুন্দর সেই পাহাড় যেটা একদম 360 ভিউ দেখা যায়, সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন এবং রাস্তা এনজয় করুন। এই মুহূর্তে এই ইন্ডিয়া থেকে যে গাড়িগুলো যাবে সেই গাড়িগুলোকে কিন্তু ভান্সার করাতে হয়, অর্থাৎ এখানে কিন্তু যে এই নেপালে ইন্ডিয়ার যে গাড়ি চলবে সেই গাড়িগুলোর এক কথা যেটা বলতে হয় যে রোড পারমিট করে নেপালে তোমার যে গাড়িটা চলবে তার জন্য পারমিট, এবং প্রতিদিন হিসেবে কিন্তু এখানে পারমিট নেওয়া হয়, যেটা ভান্সার বলা হয়। এই পাশেই কিন্তু ডান দিকেই দেখা যাচ্ছে এখানে কিন্তু ভান্সার অফিস। ইন্ডিয়া থেকে যত গাড়ি আসবে এখান থেকে ভান্সার করেই কিন্তু আগামী দিনে নেপাল যেতে হবে। ভান্সার রোড পারমিট করে চললাম পূর্ব নেপালের রানী কান্নামের উদ্দেশ্যে। এই নেপালের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এইখান থেকে কিন্তু পশুপতি মার্কেট, মানে এখানে যারা আসে যে পর্যটকরা তারা কিন্তু এখান থেকে মার্কেটিং করে। তবে এখানে কিন্তু দাম কিন্তু খুব উল্টোপাল্টা দাম বলে এখানে কিন্তু দাম কিন্তু অনেকটা মার্কেটিং করে নিতে হয়, না হলে কিন্তু অনেক সময় ঠকে যেতে হয়। এবং যা এখানে পাওয়া যায় সেই তার ম্যাক্সিমামটাই কিন্তু ইন্ডিয়াতে, অর্থাৎ ইন্ডিয়াতে যে হংকং মার্কেট বা বিভিন্ন দার্জিলিং ডিস্ট্রিক্টে যেসব মার্কেট আছে সেসব জায়গায় কিন্তু একই জিনিস পাওয়া যায়। তবে নেপালে এসে নেপালের থেকে বা পশুপতি মার্কেট থেকে কিছু কিনে নেব বা কিনে নিয়ে যাব, এটা তো একটা আলাদাই একটা আকর্ষণ। তাই জন্য অনেকে এখান থেকে কেনাকাটা করে। তবে ওই একটাই কথা যে দাম কিন্তু খুব বুঝে নিয়ে এবং দাম কিন্তু যথেষ্ট বার্গেনিং করে কিন্তু এখান থেকে কেনাকাটা করতে হয়, না হলে কিন্তু প্রচুর পর্যটকরা কিন্তু এখান থেকে ঠকে না জিনিস কিনে। এই টোটালটাই পশুপতি মার্কেট, মানে পশুপতি ফটক, যেখানটা দিয়ে আমরা ঢুকলাম অর্থাৎ সীমান্ত বর্ডার এরিয়া। সেখান থেকে ঢুকে যাওয়ার পরে আমাদের ভান্সার হওয়ার পরে কিন্তু এইভাবে কিন্তু রাস্তা দিয়ে আমরা নেপালের রাস্তা দিয়ে যাচ্ছি। এবং মেন মার্কেট পশুপতি মার্কেট, এটাই সব থেকে বেশি প্রচার। অন্তত কলকাতার যেসব পর্যটক তাদের কাছে, তারা কিন্তু দার্জিলিং ঘুরতে এসে, মিরিক ঘুরতে এসে কিন্তু তারা এখান থেকে অনেকেই এসে মার্কেটিং করে। কিছুই নয়, শুধুমাত্র নিজেদের পরিচয়পত্র থাকলেই কিন্তু হবে। তবে আধার কার্ড এখানে মাস্ট করে দিয়েছে, আধার কার্ড থাকতে হবে। যাদের আধার কার্ড নেই, অর্থাৎ যাদের আধার কার্ড এখনো হয়নি বা বাচ্চা যারা আছে, তাদের জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট মানে অর্থাৎ জন্মের পরিচয়পত্র কিন্তু তোমার সাথে রাখতে হবে, তবে কিন্তু এখানে এন্ট্রি করে ভিতরে যেতে পারবে। এই পশুপতি মার্কেট চারিদিকে দুদিকে মার্কেট রয়েছে, প্রচুর রকম জিনিস রয়েছে। একেবারে পোশাক আশাক থেকে শুরু করে ঘর সাজানো জিনিস থেকে ব্যাগ থেকে শুরু করে সব রকম জিনিস কিন্তু এই পশুপতি মার্কেটে পাওয়া যায়। একদম নেপালের তৈরি প্রচুর জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। এখান থেকে ঘুরতে এসে নেপালের কোনো কিছু স্মৃতি হিসেবে নিয়ে যাওয়াই যায় এবং পর্যটকরা তাই করে। তবে ওই দাম নিয়ে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। দাম কিন্তু এখানে মানে এক এক সময় এক এক রকম দাম বলে, সেই দামটা করে নিয়ে
আমগুলো কিনতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি কান্নামের পথ, একদম এই রাস্তা ধরেই 16 কিলোমিটার আমাদের যেতে হবে। একদম পশুপতি ফটক থেকে 16 কিলোমিটারের পরে কিন্তু কান্নাম সেই মূল আকর্ষণ। আজকে আমরা কান্নাম পর্যন্ত যাব, কান্নাম শ্রীঅন্তু হয়ে আমরা আবার ফিরবো মিরিকের দিকে, অত সীমানা পার হয়ে আমরা সীমানার কাছাকাছি কোনো একটা হোমস্টেতে থাকবো। চলুন রাস্তা এনজয় করুন। এখনো পর্যন্ত রাস্তা মোটামুটি, শুনেছি রাস্তা খুব ভালো নেপালের, সামনের দিকে হয়তো আশা করব অনেক ভালো রাস্তা পাওয়া যাবে। দুদিকে চা বাগান, রাস্তায় গাড়ি ঘোড়াও অনেকটাই কম, আর সুন্দর মসৃণ পথ ধরে এগিয়ে চললাম। রাস্তায় পড়বে পশুপতি মার্কেট। অনেকেই এখান থেকে শীতের পোশাক বা নেপালের যেসব বিখ্যাত তা কিনে নিয়ে যায়। আমরা অবশ্য কোনো কেনাকাটাই করতে পারিনি। পশুপতি মার্কেট ছেড়ে ক্রমশ এগিয়ে চললাম সামনের দিকে। কান্নামের আগেই বিশাল আকৃতির বুদ্ধমূর্তি পড়বে। সেই বুদ্ধমূর্তি আমরা ফেরার পথে দেখব। আগে পৌঁছানো যাক কান্নামের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত এখানে কিন্তু সেই পরিমাণ যানবাহন আমরা দেখতে পাচ্ছি না রাস্তা দিয়ে। এই যে যাচ্ছি নেপালের ভিতর দিয়ে, সেভাবে কিন্তু যানবাহন বা সেই যে যানজট যা আমরা দার্জিলিং এর পাহাড়ের ওপরে যা দেখেছি সেগুলো কিন্তু আমরা সেভাবে দেখছি না। তবে এখনো পর্যন্ত রাস্তা মোটের ওপর ভালো রাস্তা, শুনেছি খুব সুন্দর রাস্তা, এখনো সেরকম চোখে পড়েনি, তবে ঠিকঠাক চলছে। এই যে শুরু হয়েছে এবার কিন্তু একের পর এক চা বাগান, একদম রাস্তার বাদিক ডান দিকে কিন্তু একেবারে ওভাল শেপের একেবারে এই চা বাগানগুলো কিন্তু সুন্দর, খুব সুন্দর লাগে দেখতে। এবং এই জন্যই কিন্তু এই জায়গাটার মানে ভিউ কিন্তু খুব ভালো। এবং প্রতিটা চা বাগান, আমরা কান্নামের যেখানে আমরা যাব সেখানেও কিন্তু চা বাগানের ভিতরে কিন্তু একাধিক ভিউ পয়েন্ট রয়েছে, যেখানে পায়ে হেঁটে যেতে হয়, গিয়ে সেই মাথা থেকে কিন্তু সব চা বাগানের মাথায় উপরে উঠেই কিন্তু 360 ভিউ পাওয়া যায়। এই বাদিকে দেখা যাচ্ছে চা বাগান, পুরো বাদিক ডান দিক যেদিকে দেখা যায় সেদিকে কিন্তু চা বাগান। তবে রাস্তা সত্যি সুন্দর, একদম যানবাহন মুক্ত, কম যানবাহন চলাচল করে বলেই বুঝতে পারছি এখনো পর্যন্ত। জানি না, আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 1টা বাজতে যায়, ঠিক 1টার কাছাকাছি সময়, দুপুরে 1টা, হয়তো সেই জন্য যানবাহন সুন্দর সুন্দর। প্রতিটা জায়গায় একটা ভিউ পয়েন্ট মনে হচ্ছে, প্রতিটা জায়গায় একটা অন্যরকম সিনারি। হয়তো এই সিনিক বিউটিটার জন্যই হয়তো কান্নাম বা নেপালের এই পূর্ব নেপালের এই অংশটা বিখ্যাত এত। এবং আস্তে আস্তে অনেক বছর আগে হয়তো এত মানুষ আসতো না, এখন কিন্তু আমাদের প্রচুর পর্যটক যারা পাহাড়ে ঘুরতে আসছে, দার্জিলিং, মিরিক, সিকিম, গ্যাংটকের বিভিন্ন জায়গায় আসছে, তারা কিন্তু একটু সময় বের করে কিন্তু এই পশুপতি ফটক হয়ে চলে আসছে, যেটা আমরা থাম্বনেইলে লিখেছি যে একেবারে বিনা পাসপোর্টে বিদেশ ভ্রমণ। বিনা পাসপোর্টে, অর্থাৎ আধার কার্ড, অর্থাৎ যে কোনো একটা পরিচয়পত্র থাকলে কিন্তু আপনি অনায়াসে চলে আসতে পারবেন নেপালের এই অংশটা, পূর্ব নেপালের এই অংশটা। এখান থেকে অন্যান্য জায়গায়ও যাওয়া যায়, তবে সেটা দূরত্বটা অনেক বেশি। এখানে থাকার ব্যবস্থাও আছে, বিভিন্ন হোমস্টে আছে, সেই হোমস্টেতে থাকতে পারেন। তবে মোবাইল কিন্তু কোনোভাবেই কাজ করবে না, কোনো টাওয়ারই কাজ করবে না। পশুপতি মার্কেট ছেড়ে আসার অনেকটা অংশ, প্রায় বুদ্ধ পার্ক পর্যন্ত কিন্তু জিও সিমটা কিন্তু কাজ করেছে কিছু কিছু সময়, টাওয়ার লক্ষ্য করে, তারপরে একেবারে ব্যাক হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু নেপালি সিমও কিনতে পারেন, সেখানে নেপালি সিম নিয়ে কিন্তু আপনার ডেটা, রিকল সব অ্যাভেলেবেল করতে পারেন। এখনো মধ্যে সত্যি সুন্দর রাস্তা, একেবারে নিঝুম, কোনো আওয়াজ নেই, কিছু নেই। কান্নামে কি কি দেখবেন? কান্নামের মেন পর্যটন স্পট যেটা, সেখানে 3 থেকে 4টি টপ ভিউ পয়েন্ট আছে, যেখানে পায়ে হেঁটে উঠে 360 ভিউ দেখতে পাবেন। আছে আই লাভ কান্নাম লেখা একটি স্পট, যেখানে সব সময় পর্যটকদের ভিড় ছবি তোলার জন্য।
স্থানীয় নেপালি কিছু ফটোগ্রাফাররাও সেখানে আছে, যারা ফটো তুলে ছবি প্রিন্ট করে ফটো ফ্রেমে বাঁধিয়ে দেবেন। তার জন্য দিতে হবে মূল্য। মোটামুটি 350 টাকা থেকে শুরু করে 1000-2000 টাকা পর্যন্ত ফটো ফ্রেম চাইলেই আপনি কিনে নিতে পারেন। এছাড়াও কিছুটা দূরেই আছে স্কাই ওয়াক। টিকিটের মূল্য 200 টাকা। তবে আমার মতে ওই স্কাই ওয়াকে না ওঠাই ভালো। পরিশ্রম এবং টাকা সবটাই বেকার হবে। রাস্তার দুধারে রয়েছে ছোটখাটো প্রচুর দোকান। আপনি চাইলে এখানে হর্স রাইডও করতে পারেন, চাইলে এখানে থাকতেও পারবেন। প্রচুর সুন্দর সুন্দর হোমস্টে আছে। ভারতীয় মোবাইল সিমের নেটওয়ার্ক বাদে আর সবকিছুই সুবিধাই আছে এখানে। তুলনামূলক সস্তায় দুটো রাত এখানে কাটাতেই পারেন। কান্নামে না থাকতে চাইলে আপনি শ্রীঅন্তুতে গিয়েও থাকতে পারেন। কান্নাম থেকে যার দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। শ্রীঅন্তুতেও একাধিক হোমস্টে আছে। কান্নামে তো এসে পৌঁছেছি, কিন্তু কান্নামের পুরো একেবারে ফগি ওয়েদারে পুরো ঢেকে গেছে, এখনো পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। দেখি কিছুক্ষণ থাকবো, যদি একটু পরিষ্কার হয় নিশ্চয়ই আমরা তুলে ধরার চেষ্টা করবো। পুরো কিন্তু ঢেকে গেছে চারিদিক। এত সুন্দর ভিউ। বললাম সেই যাত্রা 1 2 3 4 5 6 7 প্রচুর সিঁড়ি একদম টপ। ওইদিকে চা বাগান। সিঁড়িগুলো যাই হোক, সিঁড়িগুলো কিন্তু খুব খাড়া সিঁড়ি। তবে যারা এখানে উঠতে পারবে তাদের অবশ্যই ওঠা উচিত, এবং সত্যি ওপরটা গিয়ে 360 ভিউটা কিন্তু এনজয় করবে যথেষ্ট। একটু হাফ ধরে যাবে উঠতে উঠতে, একটু পা গুলো একটু স্টিপ মনে হবে, কিন্তু 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 আলটিমেট উঠতে পারলেই কিন্তু মানে সেই অ্যাডভেঞ্চার সার্থক হবে। চা বাগানের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা করে দিয়েছে, কারো কোনো অসুবিধা হওয়া উচিত নয়। অনেকের অসুবিধা হচ্ছে, বাট আমি তো ঠিকঠাকই মনে হয়েছে, মানে কোনো রকম অসুবিধা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। অনেকেই দেখছি যে দাঁড়িয়ে পড়েছে। অবশ্যই একটু একটু হাফ লাগছে, তবে ঠিক এনজয় করার মতো। কিছুই নেই, ফাঁকা একদম। নেপালের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। আর 360 ভিউর কিছুই আপাতত জানি না। যতদূর দেখা যাচ্ছে চা বাগানগুলো এত সুন্দর করে সাজানো রয়েছে, এবং নিচে এই যে দেখা যাচ্ছে হোমস্টে, মানে এখানে যদি নেপালে কেউ থাকে এখানে থাকতে পারবে হোমস্টেগুলো। পাশে কিন্তু দেখছি এটা বাস্কেটবল কোর্ট রয়েছে, এবং সামনে কোনো স্কুল বা কিছু রয়েছে, কিন্তু টোটালটাই মেঘে একেবারে ঢেকে দিয়েছে।
মেঘ না থাকলে পরিষ্কার 360 কিন্তু পাওয়া যেত এখানে। এরপরেও কিন্তু আমরা সেই কান্যাম লেখা আই লাভ কান্যাম এই জায়গাটা আমরা যাব এবং ফিরে যাবো। এই একদম আমার পিছন সাইডে কিন্তু একেবারে পুরো সারি সারি চা বাগান, অসাধারণ, সার্থক। নেপাল এসে এই কান্যাম এলাকায় এসে কিন্তু যা ভিউ, হয়তো মেঘে ঢেকে রয়েছে কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি খালি চোখে তাতে কিন্তু অসাধারণ, অসাধারণ লাগছে। যাবো এবার আমরা একটু বসে এগিয়ে। ছুটি হলো স্কুলের ঘন্টা পড়ছে, স্কুল ছুটি হচ্ছে, স্কুলের ঘন্টা পড়ছে। দেখতে পাচ্ছেন না হয়তো স্কুলের বাচ্চারা সব দৌড়ে দৌড়ে ক্লাসে ঢোকার চেষ্টা করছে। জুম করলেও হয়তো এখানে জুমে ঠিক সেই জায়গা ধরে উঠবে না, অত গোপ্রো কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে পারবে না। কিন্তু অসাধারণ দৃশ্য, সবাই ছবি তুলছে কিভাবে দেখুন। রিক্স তবুও নেমে পড়ছে মুহূর্তের ছবি। বিদেশে এসে বিদেশের মাটিতে ক্যামেরায় বন্দি করতে সবাই ব্যস্ত। এবার আবার নামার পালা। 360 ভিউ ভালো পেলাম না, তবে ওয়েদার কিছুটা হলো পরিষ্কার হচ্ছে। প্রচুর কিন্তু ঘোড়া রয়েছে, সামনে আরো দেখতে পাচ্ছি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা বেশ ছোটখাটো এখানে দেখতে পাচ্ছি সামনে একটা সেলফি জোন রয়েছে এবং এখানে একটা ছোটখাটো দোকানের নিয়ে বসেছে এবং আগের সামনের দিকে কিন্তু অনেক দোকান রয়েছে। এখানে সবই নেপালি, একদম এখানকার যেসব জিনিস সেসবই পাওয়া যায়, খাবার জিনিস থেকে শুরু করে ট্র্যাডিশনাল সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। नेपाली मास्टर এসে I love Kanyam. ये कितना कर गई है? मिनट का नहीं इंडियन प्लेट ये
আমরা আজই ফিরবো, হাতে সময়ও নেই। সন্ধ্যা 6টার আগে পশুপতি বর্ডার পার হতে হবে, তা না হলে নেপালেই থাকতে হবে। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম। ফেরার পথে দাঁড়িয়ে পড়লাম সেই বিশালাকৃতি বুদ্ধমূর্তির সামনে। শুনলাম ওই বুদ্ধমূর্তিটি তৈরি হয়ে থাকলেও এখনো মূর্তি উদ্বোধন হয়নি, তাই বুদ্ধমূর্তির মুখ কাপড় দিয়ে আটকানো। কবে উদ্বোধন হবে তা কেউ বলতে পারছে না। এসেছি যখন তখন ঘুরে আসাই যাক। তবে এই মূর্তির সামনে পৌঁছাতে অনেকটাই পরিশ্রম করতে হবে, যথেষ্ট চ্যালেঞ্জিং। অনেকটাই ওপরে সিঁড়ি ভেঙে উঠতে হবে। বয়স্কদের জন্য বিষয়টি যথেষ্ট শক্ত বলেই আমার ধারণা। আমি অবশ্য পৌঁছে ফিরে আসার লোক নই। পৌঁছালাম সেই বুদ্ধমূর্তির সামনে। ওখানে উঠে আবারও একটি স্পটে যাওয়া যায়। এই সেই বুদ্ধটক নেপালের, মানে নেপালে প্রবেশ করার পরে একদম প্রথমেই পড়ে, মানে কান্যাম যাওয়ার পথেই এই বুদ্ধটক পড়ে। বিশাল বুদ্ধর মূর্তি, কিন্তু এখানে পায়ে হেঁটে ওঠা যথেষ্ট শক্ত। তবু চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর। এই যে সিঁড়ি, এই সিঁড়ি ভেঙে উঠতে হবে উপরে। খুবই কষ্ট এখানটা ওঠা, কিছু নেই। বিশাল আকারের বুদ্ধ মূর্তি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে সম্পূর্ণ এলাকাটা। ব্রিজ আছে, এই পাশ দিয়ে ব্রিজ আছে। সেই ব্রিজ পার হয়ে সিঁড়ি ভেঙে চা বাগানের উপরে একটি ভিউ পয়েন্ট আছে। তবে আমি আর চাইনি, কারণ আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। চললাম নেপালকে বিদায় জানিয়ে নিজের দেশে ফেরার পথে। যেমন এসেছিলাম তেমন পথ ধরেই পশুপতি মার্কেট ছেড়ে পশুপতি ফটক সীমান্তে গিয়ে ভিজিটার এক্সিট সাইন করে সীমানায় আমাদের আজকের গন্তব্যে পৌঁছালাম। সীমানায় আমাদের আজ হোমস্টে জামলিং শেরপা হোমস্টে। নেপাল সীমান্তে এই কালারফুল দারুণ হোমস্টে। রাস্তার পাশে নেপাল সীমান্তে এই হোমস্টের আতিথেয়তা মনে রাখার মতো। সবকিছু সাজানো নেপালি কালচার ভরা। ঘরগুলি নাম এক একটি নদীর নামে। ডাইনিং হল দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যাবে, এতটাই কালারফুল। রাতে এখানেই চলল গান, নাচ, সঙ্গে গরম চা আর পাকোড়া। সারাদিনের ধকলে আজ সকলেই একটু বেশি ক্লান্ত। রুমে গিয়ে সোজা ঘুম। এখানে মে মাসের শেষে ঠান্ডা কিন্তু অনেকটাই বেশি। এই হোমস্টের মালিক জানান এই এলাকায় ঠান্ডা সব সময় থাকে, তুলনামূলক এই সময় কিছুটা কম। তাও রাতে 12 থেকে 14 ডিগ্রি টেম্পারেচার থাকে, যা আমাদের কাছে একটু বেশি ঠান্ডা এই মে মাসের শেষে এসে। সকলের সুবিধার জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমরা এই গোটা ট্যুরে যাদের সাথে গাড়িতে ঘুরেছি তাদের গাড়ি সহ ফোন নাম্বার দিয়ে রাখলাম। চাইলে আপনারাও বেড়াতে যাওয়ার প্ল্যান করে এদের সাথে কথা বলে নিতে পারেন। গাড়ির সঠিক ভাড়া থেকে ড্রাইভার ভাইদের ব্যবহার খুবই ভালো। এক কথায় বিনা খরচে একজন গাইড হিসেবেও পেয়ে যাবেন এই ভাইদের। দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করলাম। চেষ্টা করলাম যা আমি দেখলাম তা আপনাদেরকেও দেখানো। কিছু ইনফরমেশন শেয়ার করলাম। যদি আপনি বা আপনারা আসতে চান, আপনার কিছুটা জানা থাকবে। কেমন লাগলো আজকের এই এপিসোড জানাবেন। পরের পর্বে আমরা যাব কার্শিয়াং এর সেই ভৌতিক স্থান ডাউহিলে। সেখান থেকে যাব শিটং। সবটাই শেয়ার করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাথে রাখবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।